আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে যেখানেই আছি, হিট প্রজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম। বাংলাদেশে একাডেমিতে এবং বিভিন্ন ইউনিভার্সিটি যারা হিট প্রজেক্ট আওতায় আছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। সবাই আমরা প্রজেক্ট এ বিষয়ে জানতে চাচ্ছি। তো আজকে হিট প্রজেক্টে অলরেডি দুটো আমরা ভিডিও তৈরি করেছি। তো এই ভিডিওগুলো একটুখানি আমার আহ, আজকে আমরা হিট প্রজেক্ট সম্পর্কে দুইটা ভিডিও। তো প্রথমে বেসিক হিট 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 কি, হিটের ডিউরেশন কত, কি পরিমাণ ইনভেস্ট, কি পরিমাণ অ্যাওয়ার্ড দেওয়া হবে, গ্র্যান্ট। তারপরে 2 নাম্বার যে পর্ব, সেই পর্ব হচ্ছে হিট প্রজেক্ট কিভাবে তৈরি করা লাগে। তো সেইখানে আমরা প্রজেক্ট এবং বাজেট, প্রজেক্টের বাজেটটা অংশটা বাদ ছিল, সেটা এখনো রেডি করতে পারিনি আমরা। কিন্তু সেখানে ফ্রিকোয়েন্টলি কিছু আস্ক কোয়েশ্চেন্স আমাদের শ্রদ্ধেয় আমাদের আইকিউসি স্যার, আমাদের ডক্টর প্রফেসর মোকাম্মেল স্যার আমাদের বেশ কিছু কোয়েশ্চেন এখানে যেগুলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সেগুলো পাঠাচ্ছে। তারপরে সেখান থেকে আমি আবার বাংলা ট্রান্সলেট করে আমরা এই প্রশ্নগুলো একটু আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে লেখা আছে হিট উইন্ডো 3 অ্যাডভান্সড রিসার্চ। মানে হিট উইন্ডো 3 অ্যাডভান্সড রিসার্চ বলতে আমরা কোনটা বুঝি? আমরা হিট উইন্ডো 3 আমরা যদি এখানে আমরা যদি যাই, এই সার্কুলারের মধ্যে দেওয়া আছে একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড। ইয়েস, একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড, এটিএফ এর হিট প্রজেক্ট। যে এখানে এই যে উইন্ডো 3 অ্যাডভান্স রিসার্চ এরিয়াস ইন প্রায়োরিটি চার্জ ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিতে আমরা বেশিরভাগ ইউনিভার্সিটি এবং ইন্ডিভিজুয়াল রিসার্চার্স তারা এই ক্যাটাগরিতে আমরা সাবমিট করতে চাচ্ছি প্রজেক্ট। তো এইটা আহ, গত দুইটা ভিডিওতে ক্লিয়ারলি বলা ছিল। তারপরেও সেখান থেকে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো এখানে আমরা আলোচনার বিষয়। এই যে এইটা প্রথম প্রশ্ন এখানে লেখা আছে, খুব কমন, জুনিয়র রিসার্চার্স হিসাবে কেন সাব প্রজেক্টের নেতৃত্ব, সাব প্রজেক্ট ম্যানেজার, দেওয়ার জন্য যোগ্যতার শর্ত আছে কি? উইন্ডো 3 এ রিসার্চ আওতায় জুনিয়র রিসার্চারদের জন্য অর্থায়নের একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত আছে। এই ক্যাটাগরিতে সাব প্রজেক্ট ম্যানেজার হতে হলে আবেদনকারী অবশ্যই পিএইচডি ধারী লেকচারার, জুনিয়র রিসার্চার। অর্থাৎ হিট প্রজেক্টের 2 নম্বরে জুনিয়র রিসার্চার ক্যাটাগরি আছে, সেখানে যদি কেউ এসপিএম প্রজেক্ট ম্যানেজার, সাব প্রজেক্ট ম্যানেজার হিসেবে যদি থাকতে চান, তাহলে পিএইচডি দারি লেকচারার, সহকারী অথবা সহযোগী অধ্যাপক হতে হবে। ওকে। 2 নম্বরে বলছে পিএইচডি ডিগ্রি না থাকলে কোনো তরুণ গবেষক এসপিএম, অর্থাৎ যদি কোনো বিভাগে পিএইচডি হোল্ডার না থাকে, তাহলে কি সে সাব প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারবে কিনা, কোনো প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবে কিনা? না। উত্তর হচ্ছে একেবারে ডিরেক্ট না। অর্থাৎ যদি পিএইচডি না থাকে, জুনিয়র রিসার্চার কোটায় কোনো সাব প্রজেক্ট নেতৃত্ব দিতে চাইলে লেকচারার থেকে সহযোগী অধ্যাপক সবক্ষেত্রেই পিএইচডি ডিগ্রি বাধ্যতামূলক। এরকম হয় অনেক সময়, আমরা পিএইচডি করে আসছি কিন্তু লেকচার হিসেবে জয়েন করতেছি, সেখানে যে কি আমি তাহলে দিতে পারবো না? হ্যাঁ, ওইখানে জুনিয়র রিসার্চার লেড বাই দ্য রিসার্চার এই হিসাবে এসপি প্রজেক্ট ম্যানেজার হিসেবে অবশ্যই সাবমিট করতে হবে। তবে তারা যোগ্য কোনো এসপিএম এর নেতৃত্বে সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমে সদস্য হিসেবে যুক্ত পারেন অথবা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিতে পারেন। যদি পিএইচডি ডিগ্রি না থাকে, তাহলে অন্য সাব প্রজেক্ট ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট সাব প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। এরপরে লেখা আছে, পিএইচডি ডিগ্রি না থাকলেও কি কোনো অধ্যাপক রেগুলার অ্যাডভান্স রিসার্চ প্রকল্পের নেতৃত্বে দিতে পারবেন? পিএইচডি ডিগ্রি নাই কিন্তু প্রফেসর, আর রেগুলার অ্যাডভান্স রিসার্চ প্রকল্পের নেতৃত্ব দিতে পারবে কিনা? অফকোর্স এখানে লেখা আছে কারিগরি দিক থেকে হ্যাঁ, নিয়মিত বা রেগুলার প্রকল্পের ক্ষেত্রে সাব প্রজেক্ট ম্যানেজারকে অবশ্যই স্থায়ী শিক্ষক হতে হবে ইউনিভার্সিটির। যদিও নির্দেশিকা পিএইচডি কে একাডেমিক সক্ষমতার চেয়ে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ব্যবহার করা আছে, তবুও পিএইচডি না থাকা কোনো পূর্ণ অধ্যাপককে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ পিএইচডি নাই, আমরা কিন্তু প্রফেসর একাডেমিক এক্সপিরিয়েন্স হিসেবে তাকে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে, এবং না, পিএইচডি কে গুরুত্বপূর্ণ কিন্তু তার এক্সপিরিয়েন্সকে অবশ্যই আগায় রাখতে হবে। সেক্ষেত্রে অধ্যাপক যারা তারা পিএইচডি না থাকলেও দে ক্যান সাবমিট। তবে শর্ত হলো প্রস্তাব দাতা বিভাগে একজন পিএইচডি সহযোগী অধ্যাপক থাকতে হবে, যাতে ন্যূনতম যোগ্যতা পূরণ করে। কারণ আহ, যে অধ্যাপক প্রফেসর পিএইচডি নাই, সে যদি সাবমিট করে তাহলে ওনার ডিপার্টমেন্টে অফকোর্স একজন পিএইচডি কে সহযোগী হিসেবে নিতে হবে এবং সে আহ, ওই প্রজেক্টে কাজ করতে পারবে।
আর সাব প্রজেক্ট ম্যানেজমেন্টের টিম এসপিএমটি গঠনের শর্ত কি কি? প্রত্যেকটি সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম, এসপিএমটি বলতে বোঝা যাচ্ছে আমরা হিট প্রজেক্ট, হিট হিট ইজ দ্য অরিজিনাল প্রজেক্ট, ওইটার আন্ডারে আমরা যে প্রকল্পগুলো প্রজেক্টগুলো দিচ্ছি এটাকে বলতেছে এসপিপি, সাব প্রজেক্ট প্রপোজাল। এর যে টিম, এই টিমকে আমরা বলি সাব প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম। এই টিম গঠনের শর্ত হচ্ছে একজন সাব প্রজেক্ট ম্যানেজার, একজন এসপিএম থাকবে, একজন অ্যাসোসিয়েট সাব প্রজেক্ট ম্যানেজার, একজন এএসপিএম থাকবে, একজন সদস্য অথবা দুইজন সদস্য, অর্থাৎ 4 জনের টিম। এই টিমের মধ্যে এই যে লেখা আছে মোট সদস্য সংখ্যা ন্যূনতম 3 জন, সর্বোচ্চ 4 জন হতে হবে। সকল সদস্য অবশ্যই প্রতিষ্ঠানের নিয়মিত, স্থায়ী এবং কর্মরত শিক্ষক হতে হবে, তারা পার্মানেন্ট হইতে হবে। বাই দ্য ওয়ে, কোনো তরুণ গবেষক কি তার টিমে অন্য সহকারী অধ্যাপক বা লেকচারারকে অন্য যুক্ত? ইয়েস। মানে যদি নতুন গবেষক তারা যদি তার টিমে অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে কাউকে নিতে চায় পারবে। এখানে লেখা আছে হ্যাঁ, সাব প্রজেক্ট ম্যানেজার চাইলে অন্য সহকারী অধ্যাপক বা লেকচারারকে তার সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে শর্ত হলো মোট টিম সংখ্যা 4 জন, সদস্য সংখ্যা 4 জন ওই টিমে থাকতে পারবে এবং সবাইকে একই বিভাগে, একই ইনস্টিটিউট, একই বিভাগে। এখানে আবার একটা কন্ডিশন আছে, একই বিভাগে হইতে হবে না, আলাদা বিভাগে এখানে এনকারেজ করে নাই। তবে ইনস্টিটিউটের নিয়ম, হ্যাঁ ইনস্টিটিউট যদি ধরি আবার, তাহলে কিন্তু আলাদা বিভাগেও যাইতে পারে। তো যদি ইনস্টিটিউট হিসেবে সাবমিট করেন তাহলে আলাদা বিভাগে যাওয়া যাবে, আর যদি না হয় তাহলে একই বিভাগে থাকতে হবে। আবেদন করার জন্য পূর্ববর্তী প্রকাশনার সংখ্যা নির্দিষ্ট কোনো শর্ত আছে কিনা? অর্থাৎ প্রজেক্টের জন্য প্রপোজাল সাবমিট করার জন্য পাবলিকেশনের কোনো সংখ্যা আছে কিনা? না না, সরি, ভুল বললাম। আবেদন করার জন্য পূর্ববর্তী প্রকাশনার কোনো নির্দিষ্ট শর্ত আছে কিনা? না, এইটা নাই। আবেদনের প্রস্তাব জমা দেওয়ার জন্য পূর্ববর্তী প্রকাশনার কোনো নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয়। তবে বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস ইন্ডেক্স প্রকাশনার সংখ্যা অর্থায়নের ক্ষেত্রে তাদের একাডেমিক সক্ষমতা নির্ধারণ করে। পাশাপাশি স্কোপাস ইন্ডেক্স জার্নালে শক্তিশালী রেকর্ড থাকলে পিয়ার রিভিউ সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার যদি পাবলিশ পেপার থাকে, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। আর যদি স্কোপাস থাকে তাহলে আরো ভালো। কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই উইন্ডো 3 প্রকল্প চলাকালে, এটা মানে নিচে দেওয়া আছে, হ্যাঁ, প্রকল্প চলাকালে প্রকাশনার কি কি শর্ত আছে। উইন্ডো 3 এই আওতাধীন গবেষণা প্রকল্প ফলাফল হিসেবে 2টি স্কোপাস ইন্ডেক্স জার্নালে প্রকাশনা বাধ্যতামূলক। এর মধ্যে একটি মধ্যমেয়াদী পর্যায়ে, একটি অন্যটি সমাপ্তির আগে শেষ করতে হবে। অর্থাৎ প্রকল্প হচ্ছে 2 বছরের, এই 2 বছরের মধ্যে 2টা স্কোপাস ইন্ডেক্স জার্নাল, একটা হচ্ছে মধ্যবর্তী সময়ের পূর্বেই, আর একটা হচ্ছে শেষের আগে দেওয়া লাগবে। বর্তমানে অন্য প্রকল্পে যুক্ত গবেষকদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধ আছে কিনা? হ্যাঁ, আছে। হ্যাঁ, কোনো গবেষক যদি বর্তমানে অন্যান্য গবেষণা প্রকল্পের সাথে যুক্ত থাকেন, সরকারি সেগুলা, সেই প্রকল্পগুলা মোট বাজেট সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিনের ক্ষেত্রে 20 লক্ষ, স্টেমের ক্ষেত্রে 20 লক্ষ বা তার বেশি যদি এই, অর্থাৎ সে আর একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে 20 লাখ বা তার চেয়ে বেশি যদি টাকা থাকে, আর যদি এইটা আর্টস অ্যান্ড হিউম্যানিটিস বিজনেস ল এর ক্ষেত্রে যদি 10 লাখ টাকা তার চেয়ে বেশি হয়, তাহলে সে অন্য কোনো প্রজেক্টে কোনো মেম্বারই হইতে পারবে না। সে এসপিএম না, এসপিএম না, এসপিএমটির কোনো মেম্বার হতে পারবে না সে। আর এরপরে কি লেখা আছে যে পিএইচডি না থাকা কোনো সহযোগী অধ্যাপক কি প্রকল্পে নেতৃত্ব দিতে পারবেন? হ্যাঁ, সে পারবে। জুনিয়রের না সিনিয়র ইয়ের ক্ষেত্রে দেখি কি লেখা আছে, জুনিয়র রিসার্চার ক্ষেত্রে, মানে ওই 3 এতে তো 2-3টা ইয়ে দেওয়া আছে, এই যে অর্থাৎ রিসার্চ পেজ, এখানে লেখা আছে রিসার্চ প্রপোজালস বাই লেড বাই জুনিয়র্স আর ক্লাইমেট রিসার্চ চেঞ্জ। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কোনো প্রকল্পের মধ্যে, পুরো প্রকল্পের মধ্যে যদি একজন অ্যাসোসিয়েট প্রফেসর, তার পিএইচডি নেই, সে কি লিড দিতে পারবে কিনা? জুনিয়র রিসার্চের ক্ষেত্রে না, এই কোটায় আবেদন করতে হলে সহযোগী অধ্যাপক হলেও পিএইচডি থাকা বাধ্যতামূলক। মানে আপনি এই জুনিয়র রিসার্চের মূল কথা হচ্ছে আপনার লেকচারার কিন্তু পিএইচডি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। রেগুলার বা অ্যাডভান্স উইন্ডো, এই যে 2 নম্বরটা হচ্ছে রেগুলার অ্যাডভান্স রিসার্চ প্রকল্প হিসেবে, অর্থাৎ আগেরটাই বলছে বিভাগীয় শর্ত, নির্দিষ্ট বিভাগ বা প্রতিষ্ঠানে অন্তত একজন পূর্ণকালীন পিএইচডি হোল্ডার থাকতে হবে, অবশ্যই তাকে স্থায়ী শিক্ষক হতে হবে। আর বলছে যে এসপিএমটির ভূমিকা, অর্থাৎ এই যদি যে কোনো সেন্স, অর্থাৎ যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আহ, সে পারবে। পিএইচডি না থাকা সহযোগী অধ্যাপক সবসময় এসপিএম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন যদি টিমের নেতৃত্ব কোনো যোগ্য অধ্যাপক পিএইচডি থাকে। এসপিএমটির ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর নর্মালি সে অ্যাপ্লাই করতে পারবে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। পিএইচডি না থাকা সহযোগী অধ্যাপক যে সে সে হচ্ছে এএসপিএম, অ্যাসিস্ট্যান্ট সাব প্রজেক্ট ম্যানেজার, অথবা এসপিএমটির যে কোনো সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে যদি টিমের যোগ্য কোনো অন্য অধ্যাপক, আপনার ডিপার্টমেন্টে অন্য কোনো অধ্যাপক না থাকলে অ্যাসোসিয়েট প্রফেসর সেই পারবে। আচ্ছা, এর বাইরেও স্যার যে কয়টা পাঠিয়েছেন তার বাইরেও আমি আবার কয়েকটা প্রশ্ন এডিশনাল ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নিয়ে আসছি।
সেখানে একটি বিভাগ থেকে সর্বোচ্চ কতটি প্রজেক্ট দেওয়া যাবে? সাধারণত বিভাগ বা ইনস্টিটিউট ভিত্তিক একটি সীমা থাকে। অভ্যন্তরীণ স্ক্রিনিং বা বিশ্ববিদ্যালয় অনুমতি প্রয়োজন, সেখান থেকে ফিক্স হয়ে তারপরে আসে। আর এটা না জানলে শুরুতে প্রজেক্ট বাতিলের সম্ভাবনা থাকবে। এক ব্যক্তি কি একাধিক প্রজেক্টে এসপিএম মানে সাব প্রজেক্ট ম্যানেজার হতে পারবে? না, সাধারণত একাধিক প্রজেক্টে সাব প্রজেক্ট ম্যানেজার কখনো হইতে পারবে না। তবে প্রজেক্টে মেম্বার হওয়া যেতে পারে, তবে বাজেট ওই যে আগে বললো যেটা। আন্তঃবিভাগীয় প্রকল্প কি গ্রহণযোগ্য কিনা, ইন্টারডিসিপ্লিনারি, এইখানে লিখা আছে হ্যাঁ, অগ্রাধিকার পাওয়ার সময়। তবে বিভাগের লিড এন্টিটি, একটি বিভাগে যে কোনো একটা বিভাগের লিড এন্টিটি হিসেবে থাকতে হবে, এবং ওই বিভাগে যে সে কাজ করতেছে সেটা একটা প্রমাণ সে দিতে হবে যে আগে সে এই বিভাগে কাজ করতেছে। লাইক আপনি ইউ আর টেকিং ক্লাসেস ফ্রম বিজনেস টু সায়েন্স অর সায়েন্স টু বিজনেস, দুইটা ইসে পারমিশন নেওয়া লাগবে। তারপর বলছে বিদেশি বিশ্ববিদ্যালয় গবেষণা গবেষকের সাথে কি যৌথ কাজ করা যাবে? হ্যাঁ, কোলাবোরেশন অনুমোদিত, তবে বিদেশি গবেষক সাধারণত প্রজেক্ট ম্যানেজার হতে পারবে না, বাজেট বরাদ্দের নির্দিষ্ট সীমাবদ্ধ থাকে। আপনি যে কোনো সময় বিদেশে যাইতে চাবেন তা হবে না, আবার বিদেশি গবেষকরা আনতে চাবেন এখানে তা হবে না, এগুলো অনুমতি লাগে। টিওআর আছে, টার্মস অফ রেফারেন্স, একটা ই আছে ওই উম, ইসের হিট প্রজেক্টের সর্বোচ্চ মেয়াদকাল এটা আমরা জানি 2 থেকে 3 বছর। আর আর কি আছে, বাজেটে কোন খাতে খরচ করা যায় না, কোন খাতে খরচ করা যাবে? তো অনেক খাতে, সহকারী, ফেলো, ডেটা কালেকশন, সফটওয়্যার, ল্যাব, কনজিউমার, পাবলিকেশন, এগুলো লেখা আছে সব এখানে। স্থায়ী অবকাঠামো বিলাসী ক্রয় সাধারণত অনুমতি নয়। এমফিল পিএইচডি এমফিল বা পিএইচডি থিসিসের সাথে যুক্ত প্রজেক্ট গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, ওখানে প্রজেক্ট অনেকগুলো আছে। এমফিল মানে তারা তারা প্রজেক্ট নিয়ে এখন এমফিল স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট ওই ওই প্রজেক্টের উপরে কাজ করাচ্ছে এবং ডিগ্রিও দিতেছে। তারপর বলছে গবেষণা ইথিক্যাল, এটা তো লাগবেই, গবেষণা নৈতিকতা, ইথিক্যাল ক্লিয়ারেন্স কি বাধ্যতামূলক? অবশ্যই, মানব বিষয়ক গবেষণা অবশ্যই হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ইথিক্যাল রিভিউ কমিটি থেকে অনুমতি লাগে। সর্বশেষ বলছে প্রজেক্ট ফেল করলে বা আউটপুট না হলে কি হবে? প্রজেক্ট যদি কাজ করতে না পারে, অর্থ বন্ধ হয়ে যাবে। তারা লিগেল ক্লেম করতে পারে, আইনগত ব্যবস্থা নিতে পারে। এবং হিট প্রজেক্ট হিট হিট নিয়ম রুল রেগুলেশন অনুযায়ী তারা এগুলা যাবে। স্কোরিং কোন কোন বিষয়ের উপর হয়ে থাকে? স্কোরিং সাধারণত এই কটা বিষয়: গবেষণা মৌলিকত্ব, মেথোডোলজি, টিমের সক্ষমতা, এক্সপেক্টেড আউটকাম, পলিসি স্টেটমেন্ট। পলিসি ইম্প্যাক্ট না থাকলে কি প্রজেক্ট দুর্বল? অফকোর্স, এখানে এই শেষ। এখানে হিটের মধ্যে প্রজেক্ট পলিসি আছে, রিলেভেন্স আছে, ইথিক্যাল কনসিডারেশন আছে, সাস্টেনেবিলিটি আছে, এই কয়েকটা জিনিস। তারপরে ও সোয়াট সোয়াট আছে, কন্টেম্পোরারি নোট নেওয়া লাগে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রজেক্ট অবশ্যই দুর্বল এবং প্রজেক্ট একসেপ্টেড না। তো এই এই বিষয়গুলাই মূলত ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। আর 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 ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নাই। আর প্রজেক্ট আশা করি সবাই কাজ করছেন। আমি এখনো অবশ্য আমরা এখনো শুরু করি নাই, হোপফুলি ইনশাল্লাহ কাজ করব। দোয়া করবেন, ভালো থাকবেন। আর বাজেট এবং হচ্ছে ইসের লজিস্টিক্স এন্ড এগুলার এখন পর্যন্ত নিজেই বুঝতে পারি না আসলে, যার কারণে কোনো কিছু দেওয়া হয়নি। হোপফুলি দেবো 2-1 দিনের মধ্যে, আরো 2-4 দিন লাগবে হয়তো। তো যেহেতু 22 তারিখের মধ্যে এটা এখনই শুরু করতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ টু গেট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।